তবে বেশ কয়েকটি ফ্লাইট যে মিস হয়েছে চট্টগ্রাম টু ঢাকা, অর্থাৎ 3:20 একটি ফ্লাইট যাওয়ার কথা ছিল, সেটি মিস হয়ে গেছে, সে যেতে পারেনি। এবং 5:20 একটি 5:07 দিকে আরেকটি যাওয়ার কথা ছিল, সেটি যেতে পারবে না, সেটি নিশ্চিত, যেহেতু ঢাকায় আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ কোনো ফ্লাইট কিন্তু ওঠানামা করতে পারছে না। ইতিমধ্যে কিন্তু 4টি ফ্লাইট যেগুলো ঢাকায় নামার কথা ছিল সেগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। তবে আমরা যতটুকু জানি প্রায় 9টি ফ্লাইটের, অর্থাৎ চট্টগ্রাম থেকে 9টি ফ্লাইট ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, সেগুলো যেতে পারবে না সেরকম আমরা তথ্য পাচ্ছি। যেহেতু চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো চট্টগ্রাম টু ঢাকা সেগুলো 2 থেকে 3টি ইতিমধ্যে কিন্তু সেগুলো বাতিল হয়ে গেছে, সে যেতে পারেনি। এবং চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে যে দুবাইগামী যে ফ্লাইটগুলো সেগুলো আসলে যেতে পারবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেহেতু ঢাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে সেটি তারপরও যারা দুবাই যাবে তাদেরকে ভেতরে ওয়েটিং রুমে যাওয়ার জন্য এখান থেকে ঘোষণা করা হচ্ছে। তো আমরা এ পর্যন্ত যে বিমানবন্দরের যে স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় 5 থেকে 6টি ফ্লাইট আছে যেগুলো ঢাকা যাবে। সেগুলো নিয়ে যেতে পারবে অনিশ্চয়তা আছে। তবে ঢাকা থেকে যেগুলো বিভিন্ন জায়গা থেকে যেগুলো ঢাকায় নামার কথা ছিল, এরকম 4টি ফ্লাইট, একটি হচ্ছে ব্যাংকক থেকে US বাংলার, একটা এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে, আর চট্টগ্রাম থেকে ঢাকায় 2টি, সেগুলো যেতে পারেনি। তো এই 4টি ফ্লাইটের কথা নিশ্চিতভাবে বলা যায় যেগুলো ঢাকায় নামতে পারবে না। তো সব কিছু মিলিয়ে এখানকে এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ তার সাথে আসলে কথা বলা সম্ভব হচ্ছে না, তারা সেই তথ্যটি নিশ্চিত করে বলতে পারছে। তবে যারা এখানে বাইরে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করছি। তো এখানে মানুষের উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা আরেকজন দুবাইগামী প্রবাসীটা, আপনি ঢাকা হয়ে যাবেন, চিটাং থেকে ঢাকায় হয়ে দুবাই যাবেন, এটা কয়টায় হচ্ছে 7:05 চট্টগ্রাম থেকে। যেগুলো আসলে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার কথা রয়েছে সেগুলো যাবে, তবে সেক্ষেত্রে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যেগুলো ঢাকা হয়ে যাওয়ার কথা ছিল সেগুলো যেতে পারবে কি, সেটা তো যেতে পারবে না, সেটা যতক্ষণ পর্যন্ত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যতক্ষণ পর্যন্ত তারা বিমান চলাচল স্বাভাবিক না করছে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না, সেটি নিশ্চিত করে বলা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা যাত্রী রয়েছে সেই যাত্রীদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং অনেককে কিন্তু ভেতরে ওয়েটিং রুমে বসার জন্য তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, সেরকম তথ্য আমরা পাচ্ছি। যেহেতু বাইরে তাদের ভিড় জমছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের। তবে একেবারে স্পষ্টভাবে যেটি বলতে পারি, কয়েকটি চট্টগ্রাম থেকে ঢাকার কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, যেগুলো ঢাকা যাওয়ার কথা। 3:20 একটি ফ্লাইট, আরেকটি হচ্ছে 5:04 যেটি যাওয়ার কথা সেটিও যেতে পারবে না, এবং 7টা আরেকটি যাওয়ার কথা ছিল ঢাকার উদ্দেশ্যে, সেটি যেতে পারছে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে। তবে আমরা এটাও জেনেছি আসলে ঢাকায় নামতে না পারে বেশ কয়েকটি ফ্লাইট সিলেটেও নেমেছে, সেরকম তথ্য আমাদের কাছে রয়েছে। এই মুহূর্তে যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথায় যাবেন, কি বলা হচ্ছে? আমাকে এখনো কিছু বলা হচ্ছে না, আমি ডুবে শারজা যাবো। ডাইরেক্ট শারজা নাকি ঢাকা হয়ে? না, ডাইরেক্ট শারজা। কর্তৃপক্ষ কি বলছে? না, আমাকে এখনো কিছু বলা হয়নি। ভিতরে ঢোকার জন্য? হ্যাঁ, এখন দাঁড়া রয়েছে, ভিতরে ঢুকবো আর কি। আমরা দেখছি আসলে শারজা চট্টগ্রাম হয়ে যেগুলো ডাইরেক্ট একেবারে ঢাকা না নেমে শারজায় যাবে সেগুলো হয়তো যেতে পারবে, তাদেরকেও ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, ওয়েটিং রুমে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং যে যাত্রীদের ভিড় তো বাড়ছে এবং অনিশ্চয়তাও বাড়ছে। সাথে সাথে আমরা একটু সামনে যাওয়ার কথা বলি, সামনে যারা কথা বলছেন সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। সেখানে হয়তো তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, ঢাকায় যে ঘটনাস্থলে যে ঘটনা ঘটেছে সেখানে চলে যাচ্ছে আমরা শাকিরের কাছে, যেহেতু বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঢাকায়, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ঢাকায়।
আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর 2টায়, সেটি কিন্তু এখনো পর্যন্ত সেই আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক এক পাশে যখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, ঠিক অন্য পাশ থেকে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু উঁকি দিচ্ছে এবং পুরো আকাশ কিন্তু কালো ধোঁয়ার যে কুণ্ডলী, সেই কুণ্ডলিতে ছেয়ে গেছে এবং খানিকটা পর পর কিন্তু আমাদের কানে ভেসে আসছে ছোট ছোট বিস্ফোরণের আওয়াজ। ধারণা করা হচ্ছে এই আমদানি কার্গো কমপ্লেক্সে বিদেশ থেকে আনা যে পদার্থগুলো রয়েছে তার মধ্যে হয়তো দাহ্য পদার্থ রয়েছে, কেমিক্যাল রয়েছে, যেগুলোর কারণে হয়তো আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে। এবং আমরা দেখতে পেয়েছি কার্গো কমপ্লেক্সের সামনের অংশ, যেটি টিন শেড, মূলত উপরের ছাউনি টিন দিয়ে করা, সেটি কিন্তু ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে এবং পুরো অংশটি যে পড়ে গিয়েছে সেটি কিন্তু ক্রমান্বয়েই দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে। এবং এখন যদি আমি রাস্তা সংলগ্ন যে অংশটি রয়েছে সেই অংশটির দেখানোর চেষ্টা করছি, সেটির ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা, সেই লাল লেলিহান শিখা কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি সেই অংশে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 30টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে এসেছে এবং তারা কিন্তু প্রাণান্তকরভাবে চেষ্টা করছেন আগুনটি যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এক পাশে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, ঠিক অন্য পাশ থেকেই কিন্তু এই আগুনের লেলিহান শিখার যে উঁকি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো আকাশ জুড়েই কিন্তু এই কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। এবং এই ফায়ার সার্ভিস ছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ পুলিশ, পাশাপাশি আনসারের সদস্যরা, এমনকি আইএসপি এর সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন এবং তারা আগুন নির্বাপনের চেষ্টা করছেন। আমরা নিচে দেখতে পেয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই চলাচলের জায়গা যেটি রয়েছে সেটিকে নির্বিঘ্ন রেখে ফায়ার সার্ভিস সহ আনুষঙ্গিক যে সেবার প্রদানকারী বা এখানে আসলে নির্বাপন কাজে অংশগ্রহণকারী সংস্থাগুলো রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে সাহায্য করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু প্রায় পুরো এলাকা জুড়েই বা পুরো এই কার্গো কমপ্লেক্সের পুরো অংশ জুড়েই তারা কিন্তু পানির মাধ্যমে আগুন নির্বাপনের যে চেষ্টা সেটি কিন্তু তারা করছেন। কিন্তু এই আগুনের তীব্রতা এতটাই বেশি যে ভেতর থেকে এখনো পর্যন্ত আগুনটিকে নিভানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই খানিকটা বাদেই কিন্তু লেলিহান শিখা যেটি সেটি উঁকি দিচ্ছে, পাশাপাশি থেমে থেমে কিন্তু ছোট ছোট বিস্ফোরণ যেটি সেই বিস্ফোরণের আওয়াজও কিন্তু আমাদের কানে ভেসে আসছে। এবং আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের যে প্রাণান্তকর চেষ্টা 30টি ইউনিট সহ তারা কিন্তু সেই চেষ্টাটি করছেন। এবং বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ সূত্রে যতটুকু আমরা জানতে পেরেছি, এই আমদানি কার্গো কমপ্লেক্সে বাংলাদেশে যত জিনিস আমদানি করা হয় সেই পণ্যগুলো রাখা হয়, পরবর্তীতে কিন্তু বিভিন্ন যারা পণ্য এনেছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ এইখানেই কিন্তু আনুষ্ঠানিকতা সেরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই পণ্যগুলো পৌঁছে যায়। সুতরাং এই স্টেশনে রাখা যে মূল্যবান পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই কিন্তু এখানে যারা কাজ করেন তারা বলছেন যে এখানে নানা মূল্যবান কাঁচামাল সহ কেমিক্যাল সহ নানা ধরনের যে পদার্থ যেগুলো দেশের বাইরে থেকে আনা হয় সেই পণ্যগুলো এখানে রাখা হয়েছে। এবং এই আগুনের ফলে ঠিক কোনো পণ্য বা সেই কাঁচামালগুলো বা যে জিনিসগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে, রাখা হয়েছে, সেগুলো নিরাপদ থাকবে কিনা সেটা নিয়ে তারা বলছেন যে হয়তো এখানে আর কিছুই আসলে তারা খুঁজে পাবেন না, এমন আশঙ্কায় কিন্তু তারা করছেন। তারা বলছেন যে আগুনের যে তীব্রতা এবং আগুনের যে লেলিহান শিখা তারা দেখছেন বাইরে থেকে, তারা আশঙ্কা করছেন তাদের এখানে যে থাকা মালামাল বা তাদের যে পণ্য সামগ্রী যেগুলো বিদেশ থেকে আনা হয়েছে সেগুলো হয়তো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে বা তাদের সেগুলোর কোনো চিহ্ন তারা খুঁজে পাবেন না, এমন আশঙ্কাও কিন্তু করছেন এখানে যারা কাজ করেন বা এখানের কার্যক্রমের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তারা। এবং সময় যত যাচ্ছে আগুনের তীব্রতা বাড়ছে, আমরা পশ্চিম আকাশে কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যাচ্ছে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং পুরো আকাশ জুড়েই কিন্তু এই যে ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকা জুড়ে, ঠিক শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা চ্যালেঞ্জও পেতে হচ্ছে, কারণ বাতাসের মধ্যে কিন্তু ধোঁয়ার কুণ্ডলীর পাশাপাশি বাতাসের মধ্যে এই ধোঁয়ার একটি প্রভাব রয়েছে, যার কারণে শ্বাস প্রশ্বাসটাও কিন্তু সহজ এবং স্বাভাবিক নয় পুরো এলাকাটি জুড়ে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে পানির মাধ্যমে সেই আগুন যেটি সেটি নিভানোর চেষ্টা করছেন। এবং এখনো পর্যন্ত কি পরিমাণ হতাহত
ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে আসলে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক বড় ধরনের ক্ষতি হবে এমন আশঙ্কাই কিন্তু করছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন, এখানে কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বলছেন যে বড় ধরনের ক্ষতির আশঙ্কাই কিন্তু তারা করছেন। এবং ঠিক এই ঘটনার পর থেকে আমরা দেখতে পেয়েছি দুপুর 2টার পর থেকেই কিন্তু ফায়ার সার্ভিস সহ উদ্ধার কার্যক্রম এবং অগ্নি নির্বাপন কার্যক্রমে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু তাদের চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ঠিক কেমিক্যাল সহ অন্যান্য দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের যে তীব্রতা বা আগুন নিভানো কার্যক্রমে তাদেরকে অনেকটাই কিন্তু বেগ পেতে হচ্ছে। এবং সময় যতই যাচ্ছে ঠিক এই কার্গো কমপ্লেক্সের সামনের অংশ অর্থাৎ যেটি বিমানবন্দরের মাঠ সংলগ্ন অংশ রয়েছে সেই অংশের যে পুরোপুরি পুরে ছাই হয়ে গিয়েছে সেটির আলামত কিন্তু স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি। এবং খানিকটা থেমে থেমেই কিন্তু ছোট ছোট বিস্ফোরণ সেটির আওয়াজ আমাদের কানে ভেসে আসছে। এবং এই বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ তারা বলছেন যে আমদানি কার্গো কমপ্লেক্সের যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলোর যে স্থানান্তরের যে প্রক্রিয়া সেটি শনিবার বন্ধ থাকে, সুতরাং আজকে বন্ধের দিনে এই বড় ধরনের দুর্ঘটনা আসলে কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে সেটি এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছেন না। হয়তো ঘটনার পর বা অগ্নি নির্বাপন কার্যক্রম যেটি রয়েছে সেটি শেষ হওয়ার পর আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে কোন জায়গা থেকে সূত্রপাত বা কি কারণে এই আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি হয়তো তারা বলতে পারবেন। তো এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু আগুনের যে উৎস পাশাপাশি আগুনের লাগার যে কারণ সেটি কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছেন না বা জানাতে পারছেন না। এবং তারা চতুর্দিক থেকে অর্থাৎ বিমানবন্দরের ভেতরের অংশ পাশাপাশি বাইরের অংশ সব জায়গা থেকেই কিন্তু তারা তাদের যে প্রাণান্তকর চেষ্টা ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি করছেন যে এই অগ্নিকাণ্ড যেন নির্বাপন করা যায়। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু এই ঘটনাস্থলের দিকে আসছে বিভিন্ন দিক থেকে, সুতরাং এখানে হয়তো কেউ হতাহত হয়ে থাকতে পারেন আর এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। অর্থাৎ এই অগ্নিকাণ্ডে শুধু মালামাল নয়, হয়তো কোনো জানেরও ক্ষতি হয়েছে, অর্থাৎ কোনো মানুষও হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, হতাহত হয়েছেন এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে, যেহেতু চতুর্পাশ থেকে অ্যাম্বুলেন্সের ছুটে আসার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, অ্যাম্বুলেন্সগুলো ছুটে আসছে, সেক্ষেত্রে হয়তো হতাহত কাউকে উদ্ধার বা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই এই অ্যাম্বুলেন্সগুলো আনা হচ্ছে। এবং আগুনের কথা যদি বলি, 2টার পর থেকে আমরা যে মাত্রায় আগুন দেখতে পেয়েছিলাম এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে আমরা সেই পরিমাণ আগুনই আন্দাজ করতে পারছি, অর্থাৎ আগুনটির নিয়ন্ত্রণে আসার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেননি। তারা কিন্তু এক পাশ থেকে যখন আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য পানি দিচ্ছেন, ঠিক অন্য পাশে কিন্তু আমরা দেখতে পেয়েছি আগুনের চিহ্ন, অর্থাৎ যখন তারা দুপাশ থেকেই সেই পানি দেওয়ার চেষ্টা করছেন ঠিক অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের লেলিহান শিখা। এবং আমরা যদি বলতে যাই উত্তর পাশে এখনো পর্যন্ত কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে, সেটা কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই অংশ থেকে কিন্তু তারা তাদের প্রাণান্তকর চেষ্টা করছেন এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং মাঝখানের অংশেও আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আগুনের যে চিহ্ন বা লেলিহান শিখা সেটি কিন্তু বারবার উকি দিচ্ছে। এবং এখন যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে উত্তরাংশে অর্থাৎ এই কার্গো কমপ্লেক্সের উত্তরাংশেই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আগুনের উপস্থিতি বেশি, এবং লেলিহান শিখাও কিন্তু এই উত্তরাংশে বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং মাঝখানের অংশেও কিন্তু ছোট ছোট যে কুণ্ডলী সেটি উঁকি দিচ্ছে, এবং ধোঁয়ার কুণ্ডলিতে কিন্তু পুরো আকাশ ছেয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া কখনো সাদা আবার কখনো কালো হচ্ছে, কিন্তু বাতাসের সঙ্গে সঙ্গে এই কুণ্ডলীর যে বিস্তৃতি সেই বিস্তৃতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। এবং উত্তর পাশে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পাশে আগুনের যে তীব্রতা সেই তীব্রতা বেশি উত্তর পাশে দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে। হয়তো পুরো অংশ জুড়ে আগুনের তীব্রতা রয়েছে, কিন্তু ছাদ থাকার কারণে হয়তো ঠিক উত্তরাংশের যে তীব্রতা আগুনের সেই উত্তরাংশের তীব্রতাটি আমাদের নজরে আসছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উত্তর প্রান্ত থেকে পানির মাধ্যমে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। যদি বলতে যাই পশ্চিম আকাশে সূর্য যে হেলে পড়েছে সেই সূর্যকেও কিন্তু ঢেকে দিচ্ছে এই ধোঁয়ার কুণ্ডলী, সুতরাং কতটা তীব্র আগুন বা ধোঁয়ার কুণ্ডলী কতটা বিস্তৃত আমরা কিন্তু সেটা থেকেই বুঝতে পারছি। এবং উত্তরাংশে আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে উত্তরাংশের যে আগুনের উপস্থিতি বা উত্তরাংশে আগুনের যে তীব্রতা সেটি আমরা অন্য অংশের তুলনায় বেশি লক্ষ্য করছি। এবং মাঝখানে অর্থাৎ এই কার্গো কমপ্লেক্সের ঠিক মাঝখানের অংশটিতেও কিন্তু বারবার আগুনের যে কুণ্ডলী সেই আগুনের কুণ্ডলীটি
উঁকি দিচ্ছে। 2টার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা এই যে অগ্নি নির্বাপন কার্যক্রম সেই অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং 2 ঘন্টারও বেশি সময় প্রায় 3 ঘন্টা ধরেই কিন্তু তারা এই কার্যক্রমটি চলমান রেখেছেন। আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের পাশাপাশি এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে বাংলাদেশ পুলিশের সদস্যরা, আনসারের সদস্যরা অংশগ্রহণ করেছেন, স্বেচ্ছাসেবক কর্মীরা অংশগ্রহণ করেছেন, বিমানবন্দর পরিচালনা এবং নিরাপত্তার সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাও কিন্তু এই যে অগ্নি নির্বাপন কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রম সেটিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। এবং আইএসপিআর থেকে আমরা জানতে পেরেছি, আইএসপিআর থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রম সেটিতে তারা অংশগ্রহণ করেছেন এবং তারাও তাদের প্রাণান্তকর চেষ্টা করছেন আগুনটিকে যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। তবে এখানে যারা এই কার্গো কমপ্লেক্সে যারা আসলে কাজ করেন এরকম কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে বিদেশ থেকে আনা কাঁচামালগুলো তারা এখানে রাখেন, পাশাপাশি এখানে আসলে মূল্যবান যে কেমিক্যালগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় কারখানায় সেই কেমিক্যালগুলো এখানে রাখা হয়, পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আসলে এখান থেকে নিয়ে যাওয়া হয়। সেই ক্ষেত্রে তারা এখানে আসলে এই মূল্যবান সামগ্রীগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার যে আশঙ্কা সেটা কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে এটি বড় ধরনের একটি ক্ষতি হবে এমন আশঙ্কায় কিন্তু তারা করছেন। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত সেটি এখনো পর্যন্ত কর্তৃপক্ষ বা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু বলতে পারেননি। হয়তো তদন্তের মাধ্যমে সেই আগুনের যে সূত্রপাতের কারণ বা আগুন কী কারণে আগুন লেগেছে সেটির বিষয়ে তারা হয়তো জানাতে পারবেন আমাদেরকে। তবে এখনো পর্যন্ত ঠিক আগুন নির্বাপনের যে কার্যক্রম সেটিতেই কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং আমরা উত্তরাংশে অর্থাৎ কার্গো কমপ্লেক্সের উত্তরাংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের তীব্রতা এখন বেশি এবং সেই অংশ থেকেই আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপনের জন্য চেষ্টা করছেন এবং মাঝখানের অংশটিতেও ঠিক কিছুক্ষণ পরপর আমরা আগুনের যে লেলিহান শিখা সেই শিখার উঁকি দেওয়ার যে দৃশ্য আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং আগুন যে এখনো পর্যন্ত ভেতরেও রয়ে গিয়েছে সেটি কিন্তু আমাদের কাছে স্পষ্ট, কারণ মাঝখান থেকে বারবারই কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি উঁকি দিচ্ছে এবং উত্তরাংশে যদি বলি আমদানি কার্গো কমপ্লেক্সের সেই উত্তরাংশে কিন্তু আগুনের তীব্রতা সেটি আমাদের কাছে স্পষ্ট, আমাদের চোখে কিন্তু সেই উত্তরাংশের আগুনের তীব্রতাটি আমাদের কাছে আসছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই অংশটিতে অর্থাৎ আমদানি কার্গো কমপ্লেক্সে কিন্তু বিদেশ থেকে আসা যে মালামালগুলো সেগুলো আসলে তারা স্টোর করে রাখেন, পরবর্তীতে এই বিমানবন্দরের বা আমদানি রপ্তানির যে আনুষঙ্গিক যে নিয়মকানুন রয়েছে বা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্নের মাধ্যমে যারা আমদানিকারক রয়েছেন, যারা আমদানি করেছেন তাদের হাতে কিন্তু সেই পণ্যগুলো যায়। সেই ক্ষেত্রে এখানে ওষুধের কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যাল অর্থাৎ শিল্প কারখানায় যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলোর একটি বড় অংশই কিন্তু এখানে রাখা হয় এবং পরবর্তীতে সেটি আসলে আমদানিকারকদের হাতে যায়। সেক্ষেত্রে এখানে আসলে এই কেমিক্যাল বা দাহ্য পদার্থ এই আগুনের যে তীব্রতা সেটি বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করেছে এমনটি কিন্তু বলছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বলছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও কিন্তু তাদের যে প্রাণান্তকর চেষ্টা সেটি করছেন এবং তারা বিভিন্ন প্রান্ত থেকে পানির মাধ্যমে অগ্নি নির্বাপনের চেষ্টা। সহকর্মী শাকির আহমেদ জানাচ্ছিলেন সবশেষ খবর অগ্নিকাণ্ডের। আমরা একজন এভিয়েশন বিশেষজ্ঞের কথাও শুনতে চাই। আসলে এই বিমান দুর্ঘটনাটি, বিশেষ করে আমি যদি বলি যে অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনাটি ঘটলো আসলে সে বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ নজরুল ইসলাম। রূপল, আপনার যদি প্রশ্ন থাকে। এনার নজরুল ইসলাম স্যার, আপনাকে প্রশ্ন করতে চাই যে যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়া তারা এর মধ্যে বাংলাদেশ থেকে কার্গো হ্যান্ডেলিং নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশের যে অব্যবস্থাপনা এবং এখানের যে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্গো হ্যান্ডেলিং করা যাচ্ছে না সেজন্য তারা সতর্ক করে এই অবস্থাটি জানিয়েছে। এবং স্যার দীর্ঘদিন থেকে ফায়ার সার্ভিসের যত রকমের কার্যক্রম আছে সেই ধরনের কার্যক্রম যে সেখানের অবস্থা কিন্তু বেশ খারাপ এবং সেগুলো কার্যত অচল অবস্থায় রয়ে গেছে বেশ 5 বছর ধরে। স্যার এই জন্য কি এই দুর্ঘটনার হলো আমরা সতর্ক হতে পারলাম না, নাকি আরও অন্য কোনো কারণ থাকতে পারে? স্যার দেখুন, যে দেশগুলো আমাদের কার্গো নিচ্ছে না সেটার সাথে কিন্তু ফায়ারের সাথে সম্পর্ক না, সেটা ছিল সিকিউরিটির ব্যাপারটা, অন্য একটা বিষয় ছিল, সেটার সাথে এটা সম্পর্কিত আমি ডাইরেক্টলি মনে করি না। আর আজকে আমরা যেটা একটু আগে বলছিলাম যে আমাদের যে এয়ারক্রাফট ল্যান্ড বা টেক অফ করে তার জন্য সাপোর্ট দেওয়ার জন্য যে মিনিমাম স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড এখানে ছিল, কিন্তু একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে
যে আমাদের এয়ারপোর্টটা এখন বড় হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের কার্গো আসছে এবং এয়ারপোর্টে কিন্তু একটা কমপ্লেক্স সিটি বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ব্যাপার রয়ে গেছে, কার্গো আছে, হ্যাঙ্গার আছে, যাত্রী টার্মিনাল আছে, এয়ারক্রাফট পার্ক করার অবস্থা থাকে, ফুয়েলিং এর ব্যবস্থা আছে। এই শারীরিক বিষয় দিকটা বিবেচনা করে যে ধরনের ফায়ার ফাইটিং থাকা দরকার ছিল বা আছে, সেইটা আমরা কতটুকু প্রস্তুতি ছিলাম সেই প্রশ্নটা এখানে আসতে পারে। এখানে এখন হচ্ছে যে আমার ফার্স্ট লাইন হচ্ছে এয়ারক্রাফট দুর্ঘটনা ঘটলে আমি কতটুকু যেতে পারবো, সেকেন্ড লাইন এই যে এগুলো আছে সেই জন্য আমি কতটুকু প্রস্তুত ছিলাম সেটা বিষয় আপনাকে আমরা যেটা দেখলাম যে আজকে যে ঘটনা ঘটলো, আগুন লাগার পরপরই আমাদের ফার্স্ট লাইন এখানে এসছে, এরপরে কিন্তু আশেপাশে দিয়ে অনেকেই এসছে। তারপরে প্রশ্ন হচ্ছে যে আগুনটা যেখানে লাগলো কেমিক্যাল কার্গোতে, সেইখানে কেন লাগতো এবং এই যে ওইখানে এই ব্যবস্থাপনা ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি না থেকে থাকে সেখানে আমরা দাহ্য পদার্থ বা কেমিক্যাল আইটেম যে আমরা রাখি সেটা আমরা কতটুকু প্রোটেক্টিভলি রেখেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়ে গেছে। সেখানে কোনো লফুল ছিল কিনা, আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করতে হবে। আর পরবর্তী পর্যায়ে যেভাবে কন্টেন্ট করা হয়েছে, এখনো কিন্তু ভিতরে আগুন আছে, বাইরে যদিও থামানো আছে, এক্সটেন্ড করতেছে না, কিন্তু ভিতরে এখনো মনে হয় এখনো আছে, স্মোক আছে, ভিতরে আগুনও থাকতে পারে, কিন্তু এটা বাইরে আর এক্সটেন্ড করতে পারেনি। এটা একটা ভালো দিক যে তারা এই অবস্থায় কন্টেন্ট করতে পেরেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে যে এখানে কেন হঠাৎ করে আগুনটা লাগলো, এখানে শুধু অসতর্কতা নাকি এখানে কোনো অবহেলা নাকি অন্য কোনো বিষয় রয়ে গেছে। আপনি দেখেন গত কয়েকদিন ধরে কিন্তু দেশে অনেকগুলো ঘটনা, ছোট ছোট ঘটনা ঘটে যাচ্ছে। তো ওইটার সাথে যদি কেউ একটু ইন্টারলিঙ্ক করে তাহলে কিন্তু এখানে অনেক কিছু ভাবনার বিষয় আছে। তাই মনে করি এটা ইনডেপথ ইনকোয়ারি হওয়া উচিত ইমিডিয়েটলি। তো আমরা আপনি আপনাদের সঙ্গে থাকুন। আমরা আসলে যেটি স্যার যেটি বলছিলেন যে আসলে এই আগুন লাগার চেয়েও আসলে এই যদি এখানে কোনো গুরুতর যদি কারণ থেকে থাকে যে আগুন আসলে নিয়ন্ত্রণে আনা কেন গেল না, ওইখানে কেন লাগলো, অর্থাৎ আমদানি করা পণ্যের যে অংশে আগুন লাগলো সেই বিষয়টি আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই বিষয়গুলো আসলে বিশেষজ্ঞরাও আসলে তাই বলছেন। তবে দীর্ঘদিন ধরে যে অব্যবস্থাপনা রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থায়, বিশেষ করে যেই ফোম লাইন, আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় ট্যাঙ্ক, যে রিজার্ভার, পানির রিজার্ভার, সেগুলো আসলে সচল কিনা। কারণ গণমাধ্যমে কিছুদিন আগেও সংবাদ প্রকাশিত হয়েছে যে দুটি রিজার্ভারের মধ্যে একটি রিজার্ভারে অচল এবং আরেকটিতে অসংখ্য লিকেজ রয়েছে, যেটা আসলে ঠিকমতো কাজ করে না। এই যে সীমাবদ্ধতা, সেই বিষয়গুলোও কিন্তু এখন সামনে চলে আসছে স্বাভাবিকভাবে। 5 বছর ধরে এটি অচল অবস্থা চলছে, একটি বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর। আপনি কি ধারণা করতে পারেন যে 5 বছর ধরে এটি অচল অবস্থা রয়েছে এবং দীর্ঘ, আমি যতদিন ধরে, আমিও অন্তত বেশ কয়েকবার প্রতিবেদন তৈরি করতে সেখানে গেছি এবং সেখানকার নানান রকমের অব্যবস্থাপনা চোখে পড়েছে এবং আমরা সে বিষয় নিয়ে কথাও বলেছি, এভিয়েশন বিশেষজ্ঞ সহ অন্যান্য যারা আছেন এর আগেও কথা বলেছি এবং তখনও দেখেছি যে সেখানকার যে এই কার্গো হ্যান্ডেলিংয়ের যে জায়গাগুলো সেগুলো কোনো ব্যবস্থাপনার মধ্যেই আসলে নেই। মানে অন্যান্য দেশে গেলে আমরা যে ধরনের ব্যবস্থাপনা দেখি আন্তর্জাতিক, এই যে ব্যবস্থাপনা নেই, আপনি জানেন যে কয়েকদিন আগেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেল, এখনো তারা অপারেশন শুরু করেনি। এই যে মানদণ্ডগুলো পূরণ করতে হয়, তদারকি করতে হয়, এক্ষেত্রে কি আসলে যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়গুলো খেয়াল রাখে ঠিক মতো? এমন প্রশ্ন তো সামনে চলে আসে। সেটি প্রশ্ন অবশ্যই সামনে চলে আসে, না হলে এরকম একটি দুর্ঘটনার সাক্ষী হয়তো আমাদের হতো না। কারণ দীর্ঘ 5 বছর ধরে যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা অচল অবস্থা চলছে, সেখানে আপনি বলছিলেন যে আধুনিক যন্ত্রাংশ আছে কিন্তু সেটি ব্যবস্থাপনা করার জন্য যে কার্যক্রম করা পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ নেওয়া হয়নি। আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের বিমান প্রতিনিয়ত এখান থেকে উড্ডয়ন করছে, অবতরণ করছে এবং এই ঘটনা নিশ্চয়ই যে আজকের যে সংবাদটি, এটি পুরো বিশ্বে ছড়িয়ে যাবে খুব স্বাভাবিকভাবে। বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে এই যে এই ধরনের অগ্নি দুর্ঘটনা হলে তাৎক্ষণিকভাবে নেভানোর যে ব্যবস্থা, আমাদের সেই সক্ষমতার কতটুকু। রূপল, আমরা একটু ঘটনাস্থলে আবার একটু যেতে চাই, দেখতে চাই, আমরা দর্শকদের দেখাতে চাই এই মুহূর্তের ছবি। নিশ্চয়ই এটি যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখন আবার নতুন করে আগুনের শিখা, আসলে নতুন করে আগুন জ্বলছে এবং চারপাশে কিন্তু ধীরে ধীরে তা সরিয়ে পড়ছে এই আগুনগুলো। আমরা যতটুকু দেখতে পাচ্ছি দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাশেই কিন্তু আবার কিছুটা দূরেই বাংলাদেশ বিমানও আমরা দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে রানওয়ে থেকে কতটা কাছে আগুনের এই যে লেলিহান শিখা।
একদম। এর এখানে আগে আগুন আমরা জ্বলছে। কার্গোবাহী যে হ্যাঙ্গারে রাখা আরো একটি কার্গোবাহী বিমান যেটা স্কাই অ্যাপের ছিল, Sky সেই Up-এর বিমানটি একটি আমরা বিমান। দেখেছি যে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল হ্যাঙ্গারে যে বিমানটি ছিল। এবং একইভাবে দর্শকদের জানিয়ে দিতে চাই যে আমরা আপনাদেরকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের যে অগ্নিকাণ্ড সেটির সবশেষ খবর আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সহকর্মীরা মাঠে রয়েছেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এবং অন্যান্য জেলায় যেসব জেলায় যে বিমানগুলো অবতরণ করছে, উড্ডয়ন করতে পারছে না, সেই খবরও আমাদের সহকর্মীর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনাদের স্বজনরা যারা দেশের বাইরে যাবেন কিংবা যারা দেশের বাইরে থেকে দেশে আসবেন তাদের তথ্য আমরা ফ্লাইট রেডারের মাধ্যমে সবশেষ তথ্য দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা ইনান, করছি। একটু আন্তর্জাতিক কয়েকটি ফ্লাইটের খবর আবার একটু জানিয়ে দিতে চাই। আপনাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের তথ্য পেয়ে একজন কিন্তু আমার সঙ্গে যোগাযোগ একজন করেছে। যাত্রী বলছিলেন যে সময় সংবাদে দেখেই তিনি জানতে পেরেছেন যে এখন পর্যন্ত বিমানের যে স্বাভাবিক কার্যক্রম সেটি বন্ধ রয়েছে এবং তারা আসলে এর আগে কোনো তথ্যই জানে না, এমনকি কোনো কর্তৃপক্ষ ঠিকমতো সেটি জানানোর ব্যবস্থা করেছে কিনা তারাও আসলে সেটি বলতে পারছে না। এবং একটু আগে আমরা আমাদের আরেক সহকর্মী রায়দুল তিনি জানাচ্ছিলেন যে আসলে যারা বিমানবন্দরে এই মুহূর্তে অপেক্ষা করছেন যাত্রী হিসেবে তারা জানেন না তাদের ফ্লাইটটি আসলে উড্ডয়ন করবে কি করবে না, তারা সেটি নিশ্চিত হতে পারছে না কবে আসলে সেটি উড্ডয়ন করবে না। তারা বলছেন তারা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছেন। আসলে এমন একটি অবস্থা যখন সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, সেই অবস্থায় সাধারণ যাত্রীরাও আসলে জানে না, তারা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছে। এখানে নিশ্চয়ই অব্যবস্থাপনার বিষয় রয়েছে এবং যেমনটি একটু আগেও বুশরা ইসলাম বলছিলেন যে তিনি আসলে এটি ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, তারা ঘোষণা দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আসলে বিস্তারিত এখন পর্যন্ত তারা জানাতে পারছেন না। একটি দুর্ঘটনা ঘটলেই আমাদের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলেই আমাদের এরকম অব্যবস্থাপনা চোখে পড়ে বেশ হরহামেশাই এবং আজকেও সেরকমভাবেই চোখে পড়ছে। এবং এখনো পর্যন্ত যেহেতু একটি সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গার একটি তথ্য আপডেট থাকা দরকার ছিল। পাশাপাশি যাত্রীরা যারা এখন বিমানবন্দরে গিয়ে পৌঁছেছেন অথবা আজকে রাতে যাদের ফ্লাইট তাদের সেই ফ্লাইটগুলো পরিচালনা করা যাবে কিনা এবং অন্যান্য যে জায়গাগুলোতে বিভিন্ন বিমানবন্দরে তার পৌঁছেছে, অর্থাৎ বিমানবন্দরে তো কিছু যাত্রীর স্বজনেরাও গিয়ে পৌঁছেছেন যাদের বিমানগুলো এখন অলরেডি চট্টগ্রামে পৌঁছেছে অথবা সিলেটে পৌঁছেছে। আমরা যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি তারা হয়তো অনেকেই গ্রাম থেকে এসেছেন, তারা জানেন না যে তাদের যাত্রীর সেই ফ্লাইটটি এখন কোথায় আছে। আমরা একজন এভিয়েশন বিশেষজ্ঞ আমরা দেখতে পাচ্ছি যে একজন কর্মকর্তা আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেসের ট্রেজারার নজরুল সাহেব, আমরা আপনার সঙ্গে আমরা জানতে চাই যে আজকে যেই বিমানবন্দরের মতো একটি জায়গায় যে অগ্নি দুর্ঘটনাটি ঘটলো, আপনি নিশ্চয়ই এটি সম্পর্কে অবগত আছেন এবং এ বিষয়ে এখন পর্যন্ত আপনি কি জানতে পেরেছেন এবং যে অব্যবস্থাপনার কথাই বারবার সামনে আসছে, অনেক যাত্রী আসলে জানতে পারছে না যে তাদের ফ্লাইট কখন আদৌ সেটি স্থগিত করা হয়েছে কিনা, এই বিষয়ে যদি আপনি বলেন। জি, আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে বিশেষ করে অগ্নিকাণ্ডের পর অনেক সাধারণ যাত্রী আসলে তারা এখন পর্যন্ত জানে না যে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে, তারা অনেকে আবার ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছেন। এই যে অব্যবস্থাপনাটি হচ্ছে, আমরা দর্শকদের বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছি যে কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে কী ধরনের ঘোষণা করা হয়েছে। এই কার্গোর বিষয়ে আমি যদি একটু বলতে চাই যে এমন জায়গায় আজকে দুর্ঘটনাটি ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বারবার আমরা সেখানে বিস্ফোরণের কথাও শুনছি, এমনও হচ্ছে যে বারবার ভীষণ দাহ্য পদার্থ থাকতে পারে। অগ্নি নির্বাপনে আগে থেকে ব্যবস্থাপনা ছিল আপনাদের? আমি আপনাকে বলি প্যাসেঞ্জার লাউঞ্জের ব্যাপারে আমরা আপনাকে এখনই কোনো কিছু আপডেট দিতে পারবো না, তবে প্রথম আগুনের যে সূত্রপাতটা হয় যে স্কাই ক্যাপিটাল তার এখান থেকে সূত্রপাতটা হয়, তারপরেই আমাদের কুরিয়ারের ওয়্যার হাউস, সেখান থেকে আমাদের কুরিয়ার ওয়্যার হাউসে লাগে, তারপরে সেটা আমদানি কার্গোতে ছড়ায় যায়। এখন প্রথমে কুরিয়ারের ওয়্যার হাউসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিল, তো আমদানি কার্গোর ওদিকে পানি দিচ্ছিল, কিন্তু এখন আবার কুরিয়ার ওয়্যার হাউসে আগুন চলতেছে। আপনাকে যদি আমি একটু লাইভে দেখাই, এই যে মাত্র নতুন করে আবার আরেকটা ইউনিট আগুন নেভানোর কাজে শুরু করলো, এই অবস্থা চলতেছে। আমি কি আপনাকে এয়ারপোর্টের সার্বিক পরিস্থিতি যদি আপনি একটু দেখেন, এই হলো সার্বিক পরিস্থিতি এয়ারপোর্ট। আপনার সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি স্বাভাবিক ছিল, যথাযথ ছিল, সেটা একটু জানতে চাচ্ছি। সরি, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা কি স্বাভাবিক ছিল? ব্যবস্থা বলতে আমি আপনাদেরকে যদি বলতে চাই যে এটা আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের আন্ডারেই ছিল এই আমাদের ওয়্যার হাউসটা। তো প্রায় 2 বছর আগে এটা আমাদের কাছ থেকে সিভিল এভিয়েশন নিয়ে যায়,
তারপরে সিভিল এভিয়েশনের দায়িত্বে ওনারা অগ্নি নির্বাপকের কি ব্যবস্থা করছে সেটা ওনারা ভালো বলতে হবে, কিন্তু আমাদের দায়িত্ব আর এই 2 বছর ধরে এটা ছিল না। এখন এই মুহূর্তের যে আগুনের যে পরিস্থিতি, সেখানে দাহ্য পদার্থ কি পরিমাণ ছিল বলে ধারণা করছেন? কারণ আমরা তো জানি আমদানি বিভিন্ন দাহ্য পদার্থও আসে, যার ফলে সেটি আগুনতে আরো বেশি উস্কানি দেয়। এখন থেকে প্রায় হাফ এন আওয়ার আগে আপনার যে আমরা বাইরে থেকে যে আওয়াজগুলো পাচ্ছিলাম সেটা তখন আমরা সাসপেক্ট করতেছিলাম যে সেখানে কোনো কেমিক্যালের ড্রাম ছিল, সেগুলো মানে যখন ব্রাস্ট হচ্ছে সেই সাউন্ডটা আমরা বাইরে থেকে পাচ্ছিলাম। আর যখনই ব্রাস্ট হচ্ছিল তখন আগুনের স্পুলিং অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছিল, সেটা আমদানি কার্গোতে এই অবস্থা চলতেছিল। তো এখন সিটি ব্যাংকের ওই পর্যন্ত তখন পৌঁছে নেই আগুন, কিন্তু এখন সিটি ব্যাংক ওদিক পর্যন্ত আগুন চলে যাচ্ছে, এখনো আগুন নিয়ন্ত্রণে না। জি, ধন্যবাদ জনাব নজরুল, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ভয়াবহ আগুনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পড়ছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 30টির মতো ইউনিট কাজ করছে। এই মুহূর্তে আমরা স্টুডিওতে আমাদের একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে। নজরুল কবির আপনি আছেন আমাদের স্টুডিওতে। নজরুল ভাই, আপনাকে সময় স্টুডিওতে স্বাগতম। এবং আপনি দেখতে পাচ্ছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি আমাদের একমাত্র বিমানবন্দর যেটি আমরা আন্তর্জাতিক মানে প্রথম থেকে ব্যবহার করে আসছি। এর আগেও বেশ কয়েকবার ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আজকের মতো এত ভয়াবহ দুর্ঘটনা আমরা সাক্ষী হইনি। এবং এরকম একটি অবস্থার মধ্য থেকে এটিকে আপনি কি বলবেন? এটি কি দুর্ঘটনা, না কোনো নাশকতা, বা আপনি কি কোনো কিছু আশঙ্কা করছেন? না, আমার কাছে মনে হয় এটা ব্যবস্থাপনার একটা ত্রুটি। প্রথমত এটা একটা কেপিআই, একটা এতগুলো দেশের থেকে আমদানি করা জিনিসগুলো যে কার্গোতে আছে সেগুলো বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কোম্পানির জন্য যারা এনেছে, এরা কিন্তু এটা ভবিষ্যতের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য কাজ হবে। প্রশ্ন হয়, আপনি যেটা বললেন, বিভিন্ন ধরনের স্পেকুলেশন থাকতে পারে, এটা কি নাশকতা, নাকি এটা দুর্ঘটনা, নাকি এটা অন্য কোনো কিছু, না আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য কেউ কাজ করছে। যাই ঘটুক না কেন, আমার কাছে মনে হয় যে এটা একে তো ব্যবসা বাণিজ্যর জন্য একটা বড় ক্ষতিকর হলো, দ্বিতীয়ত হলো দেশের সুনামের ক্ষেত্রে এবং নিশ্চয়তার ক্ষেত্রে একটা বড় ধরনের কোশ্চেন মার্ক। নজরুল ভাই, আপনি বলছিলেন যে সুনামের ক্ষেত্রে আমাদের একটি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সুনামের ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমাদেরকে তো সতর্ক করা হয়েছিল, এবং মাত্র 2 সপ্তাহ হয়নি, তার আগে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশ করেছে যে এটি একটি বড় অব্যবস্থাপনার মধ্যে রয়েছে এবং কার্গো হ্যান্ডলিংয়ের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটি কার্যত অচল অবস্থায় আছে প্রায় 5 বছর। এটা আপনি যেটা বলেছেন, এই বিষয়গুলো আপনি যদি দেখেন, সরকারি যে সমস্ত ব্যবস্থাপনাগুলো আছে তার মধ্যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেশের বিভিন্ন কারণে আমাদের এইটার যে সতর্কতামূলক ব্যবস্থার কথা বলেছেন, এটা যারা নেয়নি, সমাধান করেনি, সেটা সঠিক এটার ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের অ্যাকাউন্টেবিলিটির অনেক অভাব থাকে। আমরা যে দায়িত্ব পালন করি না কেন, সেই দায়িত্বে আমরা যে অবহেলা হচ্ছে, এটা কিন্তু আর একটা ফলাফল বেরিয়ে আসছে এখান থেকে। আপনি যেটা বললেন, এটা সতর্কতা করার পরেও সতর্ক হয়নি বা সেটার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তারই ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা দুর্ঘটনা তো বটেই, বরং বাংলাদেশের ইমেজের প্রশ্নে এটা একটা বড় ধরনের ইমেজের প্রশ্ন একটি বড় কথা বলছেন। এর মধ্যে যুক্তরাজ্য তারা কার্গো হ্যান্ডলিং বন্ধ করেছে অনেক আগেই, এবং তার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং জার্মানি তারাও এই কার্গো হ্যান্ডলিং বন্ধ করেছে, এবং যুক্তরাষ্ট্র মাঝে মাঝে কিন্তু কার্গো হ্যান্ডলিং বাংলাদেশের সাথে চালাবে কিনা, সেটি ফ্লাইট পরিচালনা করবে কিনা, সেটি নিয়ে নানান রকমের কথা বলে থাকে। আপনি আমাকে একটু বলবেন যে আপনারা তো সেখানে বিভিন্ন সময় যান, কার্গো ভিলেজে মালামাল বিষয়ে আনা নেওয়া করেন বা পরিচালনা করেন, সেখানে অব্যবস্থাপনা কি এতদিনে আপনাদের কোনো কিছু চোখে পড়েছে বা আপনারা কর্তৃপক্ষের নজরে এনেছেন? আমরা বিভিন্ন সময় আমাদের চেম্বারের মাধ্যমে আমরা আমাদের মেম্বার কোম্পানি যারা এই সমস্ত আমদানিগুলো কাজ করেন, আমরা বেশ অনেকবারই সতর্ক করেছি। আমরা বলেছি যে এই ব্যবস্থাপনাটাকে আরেকটু আন্তর্জাতিক মানের করা এবং ডিজিটালি এটাকে ট্র্যাকিং করার ব্যবস্থা করা, কিন্তু এটা যেভাবে ম্যানেজ করা হচ্ছিল সেটা আসলে কোনো আন্তর্জাতিক মাপকাঠিতে পড়ে না। সো এই ব্যাপারে আমাদেরও কিছু আপত্তি ছিল। আপনারা বিদেশেও বিভিন্ন সময় ভ্রমণ করেন, সেখানে গিয়েও
দেখেন সেখানকার বিমানবন্দরের ব্যবস্থাপনা, সেই বিমানবন্দরের ব্যবস্থাপনার সাথে বাংলা এবং নিরাপত্তার সাথে বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং ব্যবস্থাপনার কি ধরনের ত্রুটি লক্ষ্য করা যায় বা আপনি কি দেখছেন? আসলে এটা গ্রসলি কম্পেয়ারেবল না, তবে আমাদের আধুনিক আয়নের জন্য নতুন টার্মিনাল তৈরি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এখানে অনেক বেশি উন্নত সেবা দেওয়া যাবে, কিন্তু কম্পেয়ার করতে গেলে আপনি যদি বড় বড় বিমানবন্দরগুলো দেখেন, হিথ্রো এয়ারপোর্ট প্রতি মিনিটে 2-3টা করে প্লেন উঠানামা করতেছে, এবং টোকিওতে বড় বড় বিমানগুলো উঠানামা করছে এবং ফ্রিকোয়েন্সি আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু আমাদের এমনি রানওয়ের সংকট আছে, বিমানবন্দরের কাঠামোগত সংকট রয়ে গেছে, এবং সবচেয়ে বড় হচ্ছে ব্যাগেজ হ্যান্ডেলিং অ্যান্ড কার্গো হ্যান্ডেলিং। এই জায়গাটার কমপ্লেইন আমরা বহুদিন ধরে পেয়ে আসছিলাম, এটা আসলে কম্পারেবল না। আমরা যেই সেবাটা উন্নত দেশে পাই, আমাদের দেশের ব্যাপারে এই জায়গাটা সঠিকভাবে ব্যবস্থাপনা করার জটিল কিছু না। একবার শুনেছিলাম যে একটা বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার কথা ছিল যে পুরো এয়ারপোর্টের ব্যবস্থাপনাটা করার জন্য, কিন্তু আমাদের এখানকার যারা সিবিএ বা অন্যান্য কর্মচারী ইউনিয়ন আছে তারা এটা করতে দেয়নি। নজরুল ভাই, থার্ড টার্মিনালও এই বিষয় নিয়ে কিন্তু বেশ ঝামেলার মধ্যে আছে এবং পুরো ব্যবস্থাপনা বিদেশি একটি কোম্পানির কাছে দেওয়ার কথা, সেটি নিয়ে কিন্তু নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং আমাদের এখনকার যে এক্সিস্টিং ব্যবস্থা আছে সেটিও বিমান কিন্তু সেটি করতে দেয়নি, আপনি যেটা বলছিলেন। কিন্তু সেখানকার নিরাপত্তা নিশ্চয়তার বিষয় নিয়ে যেমন বলছিলাম, তেমনি পণ্য আনা নেওয়ার সময় সেখানে কোনো নিরাপত্তা নিশ্চয়তা কি আছে আমাদের কার্গো হ্যান্ডেলিংয়ের যেই ওয়্যার হাউসে? আমার দৃশ্যত আমি যেটুকু অবজার্ভ করেছি, আমার কাছে মনে হয়েছে এটা অপ্রতুলতা অনেক বেশি, এখানে সেরকম নাই। আরেকটি, আজকে যেহেতু আগুনের ঘটনা ঘটেছে, আমরা আগুন নিয়ে যদি একটু বেশি করে কথা বলতে চাই, অন্যান্য বিষয় নিয়ে হয়তো কথা বলবো আরও পরে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দুপুর 2:30 থেকে এখনো পর্যন্ত বিকাল 5টা, অর্থাৎ 2.5 ঘন্টার বেশি সময়। তার মানে আগুনের ভয়াবহতা আমরা অনুধাবন করতে পারছি। 30টির বেশি ইউনিট কাজ করছে, আমাদের সহকর্মীরা সেখানে আছেন, তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি যে সেখানে বিভিন্ন রকমের বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ ফুটছে, অর্থাৎ যেগুলো প্যাকেটজাত ছিল বা অন্য অন্য জায়গা থেকে এসেছে। অনেক কেমিক্যাল আমদানি করা হয়, অনেক র মেটেরিয়াল আমদানি করা হয়, এগুলি সবাই দাহ্য পদার্থ, এবং সেই জায়গাগুলোতে যদি আগুন ধরে যায় তাহলে এটা নেবানো অনেক কঠিন হবে, এবং এটা যেভাবে ছড়াচ্ছে এটা আসলে এখন আশঙ্কার বিষয়। এবং এই যে প্রতিবেদনের কথা আপনাকে একটু আগে বলেছিলাম যে 5 বছর ধরে সেখানে মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা হ্যাঙ্গার কমপ্লেক্সে অচল অবস্থা প্রায়, এবং 6টি ফায়ার পাম্প, ফোম লাইন, ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র, এগুলো কিছুই সচল নেই, এবং যেখান থেকে পানির পাইপটা, সেই পানির পাইপেও বেশ কিছু লিকেজ পাওয়া গেছে। অর্থাৎ ফায়ার সার্ভিস কিন্তু প্রত্যেক বছরে একটি প্রতিবেদন দেয় প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠানের বিষয়ে। এখানে বিমানবন্দরের বিষয়ে প্রত্যেক বছর একটি করে প্রতিবেদন দেয়, তাদের আপডেট একটি প্রতিবেদন জমা দেয়। সেই জমা দেওয়ার ফলে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো সংস্কারের কথা বলে। সেরকম কোনো সংস্কার কি হয়েছে, আপনার কি মনে হচ্ছে? না, আমাদের বাংলাদেশে আপনি দেখেন প্রতিটা জায়গায় যখন কোনো সংকট হয়, কোনো বড় অগ্নিকাণ্ড হয় বা কোনো বিপর্যয় হয়, বাড়ি ধসে বা বিল্ডিং ধসে পড়ে যায়, তখন বেরিয়ে আসে যে কি কি সমস্যা আছে। একইভাবে বিমানবন্দরে এরকম হবে, এটা কিন্তু একেবারে আনএক্সপেক্টেড। তো যে কারণে আমি মনে করি যে এই রুটিন চেকিংটাও আমাদের কাছে এখন মনে হচ্ছে যে সঠিকভাবে ছিল না। নজরুল ভাই, একটি ছবি আমরা দেখে আসি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তের যে আগুনের ঘটনার যে ছবি, সেটি আমরা উপর থেকে নেয়ার চেষ্টা করেছি, এবং বলা চলে যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপনি স্বচক্ষেই দেখতে পাচ্ছেন যে আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে, এবং উপরের যে অংশটি, সেই উপরের অংশটি কিন্তু পুড়ে সেটি এর মধ্যে উড়ে গেছে, এর মধ্যে শেষ হয়ে গেছে, বশীভূত হয়ে গেছে। এখন সেখান থেকে খোলা চোখেই আগুন দেখা যাচ্ছে, এবং এই আগুনটি আপনি এই পাশের ভবনটি যদি দেখতে পান, এই পাশের ভবনটিতে আগুন সামনের দিকে চলে এসেছে, এবং বাইরে এই রাস্তাটি, অর্থাৎ 8 নম্বর গেটের পাশের যে ভবনটি আছে, যেখানে এই কার্গোগুলোর হ্যান্ডেলিং করা হয় এবং যেখানে ওয়্যার হাউসটি অবস্থিত, সেই ওয়্যার হাউসের একদম সামনের দিকে চলে এসছে আগুন। জি জি, এবং যেটা নজরুল ভাই, তাহলে বলা চলে যে এই পুরো ওয়্যার হাউসটি জুড়েই এখন আগুনের লেলিহার শিখা, এবং পুরো ওয়্যার হাউসে যত রকমের মালামাল আছে তার একটা অধিকাংশ পুড়ে গেছে। কারণ এই বিষয়ে আসলে জবাবদিহিতার দরকার আছে। কারণ দেখেন, এই সমস্ত ওয়্যার হাউসে বা এই কার্গোতে যে সমস্ত মালামাল ইম্পোর্ট করা হয়, তার অধিকাংশই দেখা যায় কোনো আপনার কেমিক্যাল
তারপরে ধরেন এগুলি দাহ্য পদার্থ এবং এবং খুব হাই এই ইনগ্রিডিয়েন্ট রয়ে গেছে এগুলোতে। তো এইগুলোকে হ্যান্ডেল করার জন্য কোনটা বেশি কম গুরুত্বপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, এই যে বিভিন্ন এয়ারপোর্টে কিন্তু এর একটা আলাদা কোয়ারেন্টাইন করা থাকে, ভাগ করে দেওয়া থাকে। আমাদের দেশে সেগুলো নাই। আমাদের দেশে সেই জন্য আমি একটু আগে আপনাকে প্রশ্নটি করেছিলাম যে বিদেশে যান, সেখানকার ব্যবস্থাপনা কি দেখেন, আমাদের এখানে ব্যবস্থাপনা ত্রুটিটা কি, এটা কম্পেয়ার করা যায় কিনা। আমরা আবার আপনার সাথে কথা বলবো নজরুল ভাই, তার আগে আমরা ঘটনাস্থলে একটু যাব। ঘটনাস্থলে আমাদের সহকর্মী শাকির আহমেদ আছেন, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ তথ্য। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে দুপুর 2:30টায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখতে পাচ্ছি পুরো কার্গো কমপ্লেক্স জুড়েই এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনো অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এক পাশের আগুন নেভানোর চেষ্টা করছেন, ঠিক অন্য পাশ থেকে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি উকি দিচ্ছে। পুরো কার্গো কমপ্লেক্সে এখনো পর্যন্ত আগুন রয়েছে এবং আমরা যদি বলতে যাই এখন পর্যন্ত উত্তরাংশে কার্গো কমপ্লেক্সের উত্তরাংশেই কিন্তু আগুনের যে আধিক্য বা আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আমাদের কাছে বেশ স্পষ্ট যে উত্তরাংশের আগুন এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা, যদিও তারা তাদের প্রাণান্তকর চেষ্টা যেটি করছেন। এবং ঠিক কার্গো কমপ্লেক্সের মাঝখানেও কিন্তু আমরা এই আগুনের চিহ্ন যেটি সেটি দেখতে পেয়েছি এবং ধোঁয়ার কুণ্ডলিতে পুরো এলাকা ছেয়ে গেছে। এখানে যারা কাজ করেন তারা বলছেন যে দেশের বাইরে থেকে আমদানি করে যেসব পণ্য কাঁচামাল সহ নানা ধরনের কেমিক্যাল আনা হয় সেগুলোই কিন্তু এই জায়গাটিতে রাখা হয়। পরবর্তীতে আমদানি সংক্রান্ত যে আনুষ্ঠানিকতা আছে, যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো সম্পন্ন করে আমদানিকারকদের হাতে এই মালামালগুলো পৌঁছে দেওয়া হয়। কিন্তু সেই বিদেশ থেকে আসার পর আমদানিকারকের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই স্টেশনে কিন্তু এই গুরুত্বপূর্ণ মালামালগুলো থাকে। সেই ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এখানে যারা ব্যবসা সহ এখানে যারা কাজ করেন, তারা কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে এখানে অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনা বা এখানে যে অগ্নিকাণ্ডের বিষয়টি সেটি কিন্তু খুবই একটি বিপজ্জনক ঘটনা এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে তারা ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা 36টি ইউনিটের মাধ্যমে এই অগ্নি নির্বাপন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার সহ সবাই কিন্তু তাদের জায়গা থেকে যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে কিন্তু তারা অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি সম্পন্ন করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আইএসপির সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করেছেন। এই গুরুত্বপূর্ণ অংশটিতে বিমানবন্দরের উত্তরাংশে অবস্থিত আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ফলে আসলে বিদেশ থেকে আসা যে মালামালগুলো এখানে স্টোর করে রাখা হয় বা গোদামজাত করে রাখা হয় সেগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই করছেন ব্যবসায়ী সহ এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি খানিকটা পরপরই কিন্তু থেমে থেমে এখানে ছোট ছোট বিস্ফোরণের আওয়াজ আমাদের কানে ভেসে আসছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আসলে এখানে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলোর বিস্ফোরণের ঘটনাটি ঘটছে এবং পুরো এলাকাটি কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন। যেখানে আসলে নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বা আগুন দৃশ্যমান হচ্ছে সেখানে সাদা ধোঁয়া, পাশাপাশি যেখানে আগুন আসলে পুরোপুরি ছাই হয়ে যাওয়ার পর, পুড়ে ছাই হয়ে যাওয়ার পর যে অংশে আগুনটি নিভে যাচ্ছে সেই অংশে কিন্তু কালো ধোঁয়া আমরা লক্ষ্য করছি। এবং উত্তরাংশে এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা এবং আগুনের তীব্রতা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং উত্তরাংশের এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্যই ফায়ার সার্ভিসের কর্মীরা সবচেয়ে
সবচেয়ে বেশি চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এই অগ্নিকাণ্ডের পর থেকেই আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ড বিমানবন্দরের পুরো কার্যক্রমটি যখন আসলে এই অগ্নি নির্বাপনকে ঘিরে, সুতরাং সেটির একটি প্রভাব আসলে বিমান চলাচলের ক্ষেত্রেও পড়ছে, সেটি কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে, যার কারণেই এই ফ্লাইটের শিডিউলগুলো আসলে এক ধরনের ডিলে হচ্ছে বা ফ্লাইটগুলো দেরিতে ছেড়ে যাওয়ার যে ঘোষণা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরের উত্তরাংশে ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো কমপ্লেক্স, যেটি মূলত বিদেশ থেকে আসা পণ্যের হাব হিসাবেই ব্যবহার হয় এবং এখানে এই আমদানির সঙ্গে সম্পৃক্ত যারা আছেন তারা কিন্তু বলছেন যে এটি অর্থনীতির একটি বড় নিয়ামক, পাশাপাশি একটি বড় অংশই কি তারা বলছেন যে এই অংশ থেকেই আসলে কারখানাগুলো যেগুলো রয়েছে, কারখানাগুলোর কাঁচামাল থেকে শুরু করে নানা ধরনের আনুষঙ্গিক যে সরঞ্জামাদি সেগুলোর কিন্তু এখান থেকেই তারা নিয়ে থাকেন বা বিদেশ থেকে সেগুলো আমদানি করে আনার পর আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করে তারা কিন্তু এখান থেকেই এই আমদানির যে পণ্যগুলো সেগুলো নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে তারা বড় ধরনের যে ক্ষতি সেটির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে হয়তো তাদের যে মালামাল বা তাদের যে আমদানিকৃত পণ্য রয়েছে সেটির কোনো কিছুই হয়তো তারা অবশিষ্ট পাবেন না, এমন আশঙ্কাও কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে দাউ দাউ করে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলীর পাশাপাশি আমরা কিন্তু দেখছি আগুনের লেলিহান শিখা, যেটি আগে অনেকটাই আসলে এই কার্গো কমপ্লেক্সের ছাদের নিচে ছিল, এখন কিন্তু সেটি ছাদের উপরের অংশেও আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এই কার্গো কমপ্লেক্সের সামনের যে ভবনটি, যেটির আসলে ছাদ ছিল না, অর্থাৎ যেটি আসলে টিনের ছাউনি ছিল, সেই টিনের ছাউনি কিন্তু আমরা ইতোমধ্যেই পুরোপুরি পুড়ে যেতে দেখেছি এবং যতটাই সময় যাচ্ছে ততটাই কিন্তু এই আগুনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের টিনের ছাউনির যে ভবনটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আগুনের লেলিহান শিখা এবং আগুনের তীব্রতা কিন্তু যে বাড়ছে সেটি কিন্তু বাতাসের যে গন্ধ সেটি থেকেও আমরা বুঝতে পারছি এবং ঠিক আমাদের সামনে যে আগুনের লেলিহান শিখার যে উপস্থিতি সেটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আগুনটি কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি এবং দাউ দাউ করে উত্তরাংশে কিন্তু আগুন জ্বলতে আমরা দেখছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। যদিও এই কার্গো কমপ্লেক্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামার যে অংশটি রয়েছে সেটির বাইরে উত্তরাংশে, তারপরেও কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের যে কার্যক্রম সেটিতে তেমন বাধাগ্রস্ত না হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ফ্লাইটের যে সময়সূচি সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে, অর্থাৎ এটির কারণে বিমানবন্দরের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটিতে আসলে কিছুটা বিলম্ব হচ্ছে, এমনটি কিন্তু আমরা স্পষ্টতই বুঝতে পারছি। কারণ যখন ফ্লাইটগুলো দেরিতে ছেড়ে যাওয়ার সংবাদ আমাদের কাছে আসছে তখন আমরা বুঝতে পারছি যে আসলে এই অগ্নিকাণ্ডের কারণে পুরোপুরি বিমান চলাচল ব্যাহত না হলেও নানা ধরনের যে সমস্যা, অর্থাৎ এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যে সৃষ্টি হয়েছে সেটির কারণে আসলে ফ্লাইটগুলো দেরিতে ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই অংশে মূলত বাংলাদেশের আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো তারা রাখেন, পরবর্তীতে আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনটেন করে আমদানিকারকরা কিন্তু তারা তাদের যে পণ্যগুলো সেগুলো গ্রহণ করেন এবং এই আনুষ্ঠানিক আমরা শুনছিলাম শাকির আহমেদের কাছে সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং উপর থেকে আমরা যা দেখতে পাচ্ছি যে সেখানের আগুনের লেলিহান শিখা এখনও জ্বলছে এবং উপরের যে টিন বা ছাউনি জাতীয় যে জিনিসটি ছিল সেটি পুরে ভৎসভূত হয়ে গেছে এবং অল্প কিছুটা বাকি আছে পুরো ওয়্যার হাউসে এখনও আগুন জ্বলছে। এই মুহূর্তে আমরা সেখানে কথা বলবো কবির আহমেদের সঙ্গে, প্রেসিডেন্ট IAEAB। কবির আহমেদ, আপনাকে সময় স্টুডিও থেকে স্বাগতম। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন সেখানে এবং আপনাদের ক্ষয়ক্ষতি, কী ধরনের ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে, কী ধরনের মালামাল সেখানে থাকতে পারে বলে আপনারা ধারণা করছেন? কবির আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, তবে
এখনো মানে আগুন পুরা দমে ভয়াবহভাবে চলতেছে এবং কার্গো এয়ারপোর্ট এবং বিশেষ করে এক্সপ্রেস কুরিয়ার এবং কার্গো কেমিক্যাল স্টোর এটাকে সম্পূর্ণ ভস্মীভূত করে এখন অলমোস্ট টুয়ার্ডস দ্য রানওয়ে। এখন আমরা ভয় পাচ্ছি যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলা থেকে শুরু করে আমাদের বোর্ডিং লিস্ট থেকে শুরু করে যদি সেদিকে যায় তাহলে দ্যাট ক্যান গো লিড আপ টু দা টার্মিনাল এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমরা জানছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে আমাদের কোনোভাবেই তথ্য সংগ্রহ করা সম্ভব না। আমাদেরকে অথরিটি আমাদের যথাযথ পাশ থাকা সত্ত্বেও আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, যার কারণে আমরা সঠিক তথ্য পাচ্ছি না এখন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপনারা কোনো ধরনের ত্রুটি লক্ষ্য করছেন আপনারা এই মুহূর্তে? আমাদের অ্যাডভাইজার মহোদয় আসছেন, সিভিল এভিয়েশন অ্যাডভাইজার জনাব বশির আহমেদ উনিও আসছেন। তো এখন সেটার ব্যাপারে চেষ্টা চলছে, কিন্তু এটা আমার কেন জানি আমাদের মনে হয় যেটা আমি প্রত্যক্ষদর্শী থেকে শুনেছি যে সেটা আসাতে প্রথমে বিলম্ব ছিল এবং নানা প্রতিকূলতা ছিল যেহেতু সেটা বন্ধের দিন। তবে এয়ারপোর্ট যেহেতু কেপিআই নাম্বার 1 সেখানে 24 আওয়ার্স সব ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। আমরা এখন অগ্রিম কোনো মন্তব্য করতে চাই না। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেই, তারপরে আমরা আমাদের মূল্যায়ন এবং আমাদের মতামত দিব। তবে আমি এইটুকু বলতে পারি আমাদের এখানে $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যেটা আমাদের আইবির অর্থায়নে এর অর্ধেকটা করা হয়েছিল। আমরা সেই ওয়ারহাউসটা করেছিলাম। এখন আমরা এইসব ব্যাপারে পরবর্তীতে কথা বলবো। আমরা চেষ্টা করবো আর 1 ঘন্টা পরে আপনাদেরকে আরো আপডেট দেওয়ার জন্য। বলছিলাম আমি কবির আহমেদ, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কিন্তু সেখানে আপনারা দীর্ঘদিন থেকে কার্গো হ্যান্ডেলিং করেন এবং সেখানে কি কোনো রকমের অব্যবস্থাপনা এতদিন আপনাদের চোখে পড়েনি? আমি আরেকটা তথ্য দেই। আজকে 6:30 পর্যন্ত প্রাথমিকভাবে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন এয়ারলাইন্স অলরেডি ঘোষণা করেছে যে তারা আগামী যতক্ষণ না পর্যন্ত তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে যথাযথ তার তথ্য না পায় ততক্ষণ পর্যন্ত তারা সাময়িকভাবে সমস্ত ফ্লাইট অপারেশন বন্ধ রেখেছে। তো সেই ক্ষেত্রে কয়েকটা এয়ারলাইন্স যোগাযোগ করেছে, তারা বন্ধ। তো এখন কবে সেটা রিজিউম হবে সেটা আমরা বলতে পারছি না, বিকজ এয়ারপোর্টের ব্যাপারে যেখানে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন যেটাকে বলে আইকাও রেগুলেশন অনুযায়ী সেখানে কি রিকোয়ারমেন্ট আছে, কি সুপারভিশন আছে, কারা কারা ইন্সপেক্ট করবে, সেগুলোর অনেক ব্যাপার আছে। আমি নিশ্চিত সিভিল এভিয়েশন এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে এবং সিভিল এভিয়েশন এই ব্যাপারে যথাযথ মন্তব্য করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব কবির আহমেদ। জনাব কবির আহমেদ ছিলেন আমাদের সঙ্গে, প্রেসিডেন্ট IAEAB। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন TIM নুরুল কবির, ফিকি নির্বাহী পরিচালক। আপনি এতক্ষণ দেখছিলেন আমাদের সহকর্মী, তিনিও কথা বলছিলেন যে সেখানে আগুনের কি অবস্থা, এবং কবির ভাই তিনিও কথা বলছিলেন সেখান থেকে তাদের এতদিন ধরে যে অবস্থা ছিল সেই অবস্থাটি নিয়ে, এবং আপনিও বলছিলেন। আপনি এখন যদি আমাকে একটু বলেন যে পরিস্থিতিটা আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কেন শিকার হলাম, বা এই পরিস্থিতিটা আসলে কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের হতে পারে? কেন হলাম ধরেন এটা অনেক বিশ্লেষণের বিষয় আছে, তবে এটুকু বোঝা যাচ্ছে যে অর্থনীতির একটা বড় ধরনের ক্ষতিগ্রস্তর দিকে আমরা যাচ্ছি। কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফ্যাক্টরির কাঁচামাল আমদানি করা হয় এয়ার কার্গোতে, সেগুলো ছিল সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির কেমিক্যাল আছে, এর আগেও বলেছি অন্যান্য ধরনের আছে, যেগুলো কিন্তু খুব সেন্সিটিভ ম্যাটেরিয়ালগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আলাদা করে রাখা হয়, অন্য ম্যাটেরিয়ালগুলোর সাথে রাখা হয় না। এই জায়গাগুলোতে কতখানি সিস্টেমেটিক আমাদের কার্গো হ্যান্ডলিংয়ে, এটা আসলে ভেবে দেখার বিষয় এবং খুঁজে দেখার বিষয় যে আসলে আমরা সেইভাবে আন্তর্জাতিক মানের ভাবে আমাদের এই আমদানিকৃত পণ্যগুলোকে আমরা সংরক্ষণ করছি কিনা। আজকে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, কিসে থেকে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো অনেক প্রশ্ন। কিন্তু ওখানে যে মালামালগুলো ছিল, আগে আমাদের স্ক্যানার নষ্ট ছিল, আমি যদি ভুল না করে থাকি, স্ক্যানার নষ্ট ছিল এবং সেই স্ক্যানার নিয়ে বেশ কয়েকটি দেশ আপত্তি করেছিল এবং সেই আপত্তির পরও আমরা সেই স্ক্যানারটি যথাযথ ব্যবস্থা করতে পারিনি।
সেটা বেশ কিছুদিন আগের কথা। জি। এবং এরকম শুধুমাত্র স্ক্যানার নয়, এবং এই কার্গো হ্যান্ডেলিং নিয়ে আমাদের দীর্ঘদিনের অব্যবস্থাপনার কথা বহির্বিশ্ব, বিশেষ করে উন্নত বিশ্বের বেশ কয়েকটি দেশ বলে আসছে বারবার, এবং আমাদের সেই যথাযথ মান উন্নয়ন করার জন্য তারা নিজেরা এসে ভিজিট করে গেছে এবং তারা ফাইন্ড আউট করে গেছে যে কোন কোন জায়গাতে আমাদের ব্যবস্থাপনা নতুন করে করতে হবে, ঢেলে সাজাতে হবে। তারপরেও আমাদের কি এই বিষয়টা নিয়ে একদমই কোনো চিন্তাভাবনা ছিল না? আমাদের ব্যবসায়ী মহল যারা সেখানে চিন্তাভাবনা করে বা সেখানে যাতায়াত করে, কার্গো হ্যান্ডেলিং করে, তাদেরও কি সেরকম কোনো উদ্বেগ ছিল না? না, আমার কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের দিক থেকে বারবারই বলেছি যে আজকে যে তথ্য প্রযুক্তির ডিজিটাল সিস্টেমে আমরা সব কিছু পৃথিবীর সব জায়গায় কিন্তু হ্যান্ডলিং করা হয়, সেখানে আরএফআইডির মাধ্যমে চেকিং করছে, স্ক্যানারের কথা বলছেন, বিভিন্ন উন্নত মেশিনারিজ দরকার হয় এটার জন্য। তো এটা বারবার বিভিন্ন সংস্থা বলার পরেও কেন এটাতে গুরুত্ব দেওয়া হলো না? এটা যেটা অনেকেই বলছে এটা একটা কেপিআই, বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এই স্থাপনাতে কোনো দুর্ঘটনা ঘটলে এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। তো আমরা আজকে যে জায়গায় দাঁড়ালাম, আপনি যে বলছিলেন এতগুলো বিদেশি কার্গো এয়ারলাইন্সগুলো আপত্তি জানিয়েছে, তারা বাংলাদেশে কার্গো হ্যান্ডলিং বন্ধ করেছে, তো এইগুলো কিন্তু একটা ওয়েক আপ কল ছিল আমাদের জন্য। আমরা সেই ওয়েক আপ কলগুলোকে নিয়েছি না, আমরা এগুলোকে কর্ণপাত করিনি। এবং সবশেষ ওয়েক আপ কল আমি যেটা বলছিলাম যে এই 30শে সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি গণমাধ্যম, এবং সেখান থেকে আমি দেখলাম যে দীর্ঘ 5 বছর ধরে যে অচল অবস্থা সেটি তারা পুরোপুরি তুলে ধরেছে। আমরা সাধারণত দেখি যে একটা দুর্ঘটনা ঘটলে আমরা গণমাধ্যম কর্মীরাও যেমন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কথা বলি, তেমনি আপনারাও বলেন, কিন্তু শেষ পর্যন্ত মানে যে অবস্থা সেই অবস্থায় থেকে যায়। এখনও কি এই অবস্থার মধ্যে থেকে আর কোনো মেসেজ আপনি দিতে চান যে অবস্থা সেই অবস্থা থাকবে নাকি নতুন কিছু করা? না, একটু আগে আমি বলছিলাম বাংলাদেশে যখনই কোনো দুর্ঘটনা ঘটে, সেটা কোনো কারখানা ভেঙে পড়ছে বা পুড়ে যাচ্ছে বা বিভিন্ন আমাদের পুরান ঢাকাতেও এরকম কেমিক্যালের উপর বিস্ফোরণ হয়েছে, সবসময় কিন্তু ওই যে আপনি যেটা বলছেন সবাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু এটার যে লং টার্ম একটা পার্সপেক্টিভ তৈরি করা এবং এটাকে আমরা দীর্ঘমেয়াদীভাবে আমরা এটার নিবিড় পরিচর্যা করা এবং প্ল্যান করা, এটা থেকে লেসন লার্ন করা, শিক্ষা নেওয়া যে আমরা ভবিষ্যতে এগুলো থেকে বেরিয়ে আসব। তো বাংলাদেশের এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট ফেলিউর, এটা একটা ম্যানেজমেন্ট ফেলিউর। এই ম্যানেজমেন্ট ফেলিউরটাকে দায়িত্ব নিতে হবে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে সবাইকে। কারণ হচ্ছে আপনি বলছেন 30শে সেপ্টেম্বরে একটা প্রতিবেদনে বেরিয়েছে এই অব্যবস্থাপনার কথা। তাই যদি হয় তাহলে আমাদের প্রায়োরিটিটা কি? আমাদের প্রায়োরিটি, বিমানবন্দরের প্রায়োরিটিটা হচ্ছে বিমানবন্দরকে নিরাপদ রাখা, বিমানবন্দরের যাত্রী এবং কার্গোগুলোকে নিরাপদে আমদানি এবং রপ্তানির ব্যবস্থার ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সাহায্য করা। সেই জায়গাতে যদি এরকম অসহায়ত্ব বোধ করতে হয় ব্যবসায়ীদের, তাহলে আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশে তাহলে ভবিষ্যতে আমাদের আর কি মেজার হবে। আজকের পর থেকে যদি আপনি একটা নিউজ যদি নিতে পারেন বা আপনারা নিতে চান, তাহলে যারা ব্যবস্থাপনায় আছে স্বয়ং উপদেষ্টার সাথেও কথা বলেন যে আমাদেরকে একটা স্বল্প ইমিডিয়েট অ্যাকশন এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঠিক যেখানে আজকে দুর্ঘটনাটা ঘটলো তার কয়েক গজ বা একটি রাস্তা পার হলেই ঢাকা কাস্টমস হাউস, এবং কাস্টমস হাউসে পুরো ব্যবস্থাপনাটা করে থাকে। এবং আপনারাও যে ব্যবসায়ীরা যদি আনা নেওয়া করেন পণ্য, কাস্টমস হাউস সমস্ত ব্যবস্থাপনা করেন, সেখানে উচ্চ শুল্ক এবং এইচএস কোডের মাধ্যমে সব কিছুই দেওয়া হয়। বিনিময়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে তো এই অব্যবস্থাপনার বিষয়ে বারবার কথা বলার কথা। আপনারা কি সেই কথা কি ধরনের কথা বলেছেন এখন? আমরা আপনাদের সাথে সভা সেমিনারও হয় বিভিন্ন সময়। আমরা বিশেষ করে ধরেন কাস্টমস ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জটিলতা ছিল, যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই বিভিন্ন রেগুলেটরের সাথে কথা বলেছি। আমরা বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়েও কথা বলেছি। আমরা বলেছি যে আমাদের যে শুধু হ্যান্ডলিং না, কার্গো হ্যান্ডলিং না, এর পিছনে তো একটা সেবার জায়গা থেকেও মনে হচ্ছে সেবা পাচ্ছি না, মনে হয় যেন কমান্ড পাচ্ছি। যে অনেক সময় দেখা যায় যে সেবা না দিয়ে তারা বিভিন্নভাবে এই সমস্ত হ্যারাসমেন্ট করে। এই হ্যারাসমেন্টের ফলে যেটা হচ্ছে কস্ট অফ দি যে ড্যামারেজ বেড়ে যাচ্ছে, শুল্ক বেড়ে যাচ্ছে, শুল্কের সাথে ড্যামারেজ বাড়ছে। এবং এই জায়গাগুলো আমরা কিন্তু শুধু ঢাকা কাস্টম হাউস না, চিটাগং কাস্টম হাউস এবং অন্যান্য জায়গায় এই বিষয়গুলো নিয়ে আমরা একবারে উপযুক্ত রেগুলেটরের কাছে তুলেছি। তারা এই বিষয়গুলোকে বলছে তারা
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা আসলে ব্যবস্থাটা রেজাল্টটা দেখতে চাই, আমরা কথা শুনতে চাচ্ছি না। আমরা চাই যে এইভাবে বিপজ্জনক সিচুয়েশনে দেশ যাতে না পড়ে। নুরুল ভাই, আমরাও আশা করছি যে সেরকম অব্যবস্থাপনা থেকে ফিরে এসে বাংলাদেশ নতুন করে কোনো কিছু করবে। আমরা আপনি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফিকির নির্বাহী পরিচালক TIM নুরুল কবির।